নবাবী আমল, এটাই সদর। আপনারা যেটা দিয়ে এলেন ওটা তো ব্যাক সাইড বললাম। আচ্ছা, মুশফিকুলিকার সমাধিটা কোথায় এখনো তো আপনারা দেখেননি, আমিও দেখাতে পারিনি। আচ্ছা, আগে যখন এটা দিয়ে রাস্তা ছিল, তৎকালীন যারা আসতেন তারা তো এখান দিয়ে দিতেন। আজকের দিনে আপনারা এটা দিয়েছেন, তার মানে ওনার সমাধিটা কোথায় হওয়ার দরকার হিসেব অনুযায়ী। পায়ের কিঞ্চিত মাত্র ধুলোটা হলো তো তার গায়ের মধ্যে পড়বে, আপনার পায়ের ধুলোটা পড়বে তো। কিন্তু আপনার পায়ের ধুলোটা একজন নবাবের গায়ে পড়বে, এটা শোভনীয় নয়। নবাব কেন, যে কোনো মানুষের গায়ে পড়াটা উচিত না। ছোট যদি একটা বাচ্চার গায়ে যদি পা লাগে তাকে আমরা প্রণাম করি, সালাম করি, তো একজন নবাবের বুকের উপর দিয়ে আপনি হেঁটে যাবেন কেন? এই গল্পটা কিন্তু বলিনি এখনো, বলছি ওটা পরে। তাই 1958 সালে যখন এটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, নবাবটাকে ঢালাই করে দিচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি তার বডির উপরে, পায়ের ধুলোটা পড়ছে না, কিন্তু বুকের উপরে দাঁড়িয়ে আছে। বুকের উপরে দাঁড়িয়ে আছে। অনেক সময় ড্রাইভাররা, টোটোওয়ালারা, মানে গাড়িওয়ালারা যারা, এরা বলে যান সিঁড়ির নিচে কবর আছে, দেখে আসুন। সিঁড়ির নিচে কোনো কবর নেই, কবরটা হচ্ছে আপনার পায়ের নিচে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আপনাকে নামার জন্য সিঁড়ি করে দিয়েছে, ঠিক আছে? এবার চলুন সমাধান। তারপর ওনার লাইফ হিস্ট্রিটা বলিনি কিন্তু, হ্যাঁ, ওটা পরে বলছি। ওনার বুকের উপর দিয়ে হেঁটে যাবেন কেন, এর ভেতরে মন্দির আছে কেন, সব বলুন। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা, ইতিহাসের সবচেয়ে। আর একটা কথা বলি, ঢোকার সময় দুটো মিনার দেখলেন না, টাওয়ার? এই দেখুন ম্যাডাম, কর্নারে একটা ভাঙা টাওয়ার, এই কর্নারে একটা ভাঙা টাওয়ার। তার মানে কি, মোট 4টে টাওয়ার ছিল। এই টাওয়ার গুলোর কাজ হচ্ছে সকাল সন্ধ্যাটা আজান দেওয়া, তো নজরদারি করা। তো এখন তো মন্দিরে, মসজিদে, গির্জাতে সবই তো সাউন্ড। ওটা মিলাদ হচ্ছে, জলসা হচ্ছে, কীর্তন হচ্ছে, সব মাইক। তো তখন তো মাইক ছিল না। এই টিনের চোং বা বাঁশের চোং আওয়াজটা দিলে সেটা অনেক দূরে ছড়িয়ে যেতে হচ্ছে, নজরদারি করা হতো। আসুন আসুন, এটা দেখবো কবরের ঘর। এটা কিসে, এটা ফর্স ব্যালেন্স রাখার জন্য করে দেওয়া হয়েছে। একদিকে আছে, একদিকে না থাকলে তো বাজে লাগবে, সৌন্দর্যটা রাখার জন্য। নীরবে নিস্তব্ধে সাহিত্য আছে নবাব মুর্শিদ কুলি খাঁ। বাংলা, বিহার, উড়িষ্যা, 3টে স্টেটের নবাব, নবাব মুর্শিদ কুলি খাঁ। দেখুন কবরটা কিন্তু পুরোটা ওপেন, খোলা কবর আছে, ভেতরটা পুরোটা মাটি আছে। অ্যাকচুয়ালি এই যে 18টা নবাব বইয়ের মধ্যে দেখালাম, এই 18টা নবাবের মধ্যে এই মুর্শিদ কুলি খাঁর কবরই একমাত্র নবাব যে কবরটা ওপেন, খোলা কবর হয়। কবরের সিস্টেম সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে 3 রকম সিস্টেমে কবর। খ্রিস্টানরা কি কফিনের মধ্যে ঢুকিয়ে মাটি চাপা দেয়, কেউ প্লেন মাটি চাপা দেয়, আবার যার পয়সা থাকে সিমেন্টে করে টাকচার করে দেয়। এটা চারদিকে চুনসুতির বাঁধানো, মধ্যখানে মাটি। ভালো করে দেখুন, এই গেটটা ছিল না আগে। আমরা সোজা যেতাম, ওখানে বসতাম, টুরিস্ট যেত। কিছু লোক ভেতর থেকে ঢুকে মাটি নিতে শুরু করলো। এবার মাটি নিয়ে গিয়ে তার বাড়ির কাজ কিভাবে তাবিজ কবজ করবে, মাটি কোথায় রাখবে, সেটা তো তার ব্যাপার। জায়গাটা তো গর্ত হয়ে যাচ্ছে, ওই জন্য ডিপার্টমেন্ট গেটটা লক করে দেওয়া হয়েছে। আর ইনারি মেয়ের কবর দেখবেন এখান থেকে 4 কিলোমিটার দূরে, বাচ্চাদের হার্ট খেতে, কালিজা খেতে বলে নাম হয়েছে, কালিজা খাকি বেগম। ম্যাডাম, ওটা 100% মিথ্যা কথা। তার সম্বন্ধে কি জানেন জানি না, হ্যাঁ আমি বলছি। আপনার সাথে ফাইট হচ্ছে, আপনি তার সাথে শক্তিতে পারলেন না। আমাদের সবার শক্তিতে একরকম থাকে না তো, অনেক সময় মানুষ না পেরে কামড়িয়ে দেয়, এই অব্দি ঠিক আছে। কামড়ানোর পরে তাকে তো চিবিয়ে চিবিয়ে বাঘের মতন মাংস খেতে পারবে না। মানুষকে খেয়ে মানুষের রোগ কখনো ভালো হয় না, তাহলে তো পৃথিবীতে এত বড় বড় ডাক্তার থাকতো না, লাখ লাখ টাকা চিকিৎসাতে খরচা করতো, তাই না? এই ইতিহাসটাই আলাদা আছে। মানে জ্যান্ত কবর তো আছে, এটা ঠিক, কিন্তু বাচ্চাদের হার্ট খেত না। ঠিক আছে, এই গল্পটা পরে বলছি। ইনি যে ফার্স্ট টাইম হিন্দু ছিলেন, হিন্দুদের জন্য এখানে একটা মন্দির করে গেছে। সরকার নরপে মন্দিরটাকে বাইরে করে দেওয়া হচ্ছে, মন্দিরের জন্য সরকার থেকে কোনো পয়সা দেয় না। তবে একই কম্পাউন্ডের ভেতরে আপনার মন্দির মুটি থাকলে গন্ডগোল হতে পারে, অশান্তি হতে পারে। যার কারণে মন্দির দেখাশোনা করছে পাবলিক, মসজিদ দেখাশোনা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা এখন হিস্ট্রিক্যাল স্পট, সব ধর্মের লোক, জাতির লোক সবাই মিলে যাওয়া আসা করতে পারে, কারোর জন্য কোনো বাধা নেই। সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হাতে, মন্দিরে পুজো হয় না, মসজিদে নামাজ হয় না। তবে এখানে যেমন নামাজ পড়া হয় না, কোন রকম গান বাজনা, টিভি সিরিয়াল, শুটিং করা, পিকনিক স্পট, আমোদ প্রমোদ ফুর্তির কোনো জায়গা নেই। ঠিক আছে, তাকে যত্ন করে রাখা হয়। হাজারদুয়ারি, মুর্শিদকুলিঘাট থেকে হাজারদুয়ারি, এই হাজারদুয়ারিতে যাবেন আপনি। হাজারদুয়ারি এর অনেক পরে তৈরি করা। মুর্শিদকুলিঘাট থেকে সিরাজ অব্দি 5টা নবাবই মেন পাওয়ারের নবাব। পরাধীন নবাবকে মির্জাপুর, মীর কাসিম, এরা সব ব্রিটিশ পিরিয়ডের নবাব। তো মুর্শিদকুলিঘাট থেকে সিরাজ অব্দি এরা কে কত সালে মুর্শিদাবাদ এসছে, কার পরে কে রাজা হয়েছে, ভালো করে শুনুন। নবাব মুর্শিদকুলি খাঁ নবাবি করে গেছে 1706 থেকে 25 অব্দি। দ্বিতীয় নবাব ছিলেন নিনারি জামাতা সুজাউদ্দৌলা, রাজত্ব করেছিলেন 1725 থেকে 39। তৃতীয় নবাব ছিলেন তার পুত্র সরফরাজ খাঁ, রাজত্ব করেছিলেন 1739 থেকে 41। চতুর্থ নবাব ছিলেন আলী বর্দি খাঁ, সিরাজের দাদু,
1741 থেকে 56, আর পঞ্চম নবাব ছিলেন সিরাজদৌল্লা 1756 থেকে 57। সিরাজের রাজত্বকাল মাত্র 1 বছর। সিরাজের পরে মির্জাফর, মীর কাসিম, এত সব ব্রিটিশ পিরিয়ডের নবাব। আমাদের এই মুর্শিদাবাদের লাস্ট নবাব ছিলেন নবাব ওয়ারেস আলী মির্জা। রাজত্বকাল 1959 থেকে 69 অব্দি। 1959 থেকে 69, তার মানে 10 বছর। কিন্তু সেই সময়টা কখন? ভারতবর্ষ তো স্বাধীন হয়েছে 47 সালে, রাজত্বটা করলো কখন? 1959। তৎকালীন ভারত সরকার তার সম্মানের জন্য, যেহেতু তাদের পূর্বপুরুষ সব নবাবী করে গেছে বলেই, তাকে জাস্ট মুর্শিদাবাদ পরিচালনা করার, দেখাশোনার দায়িত্বটা তাদের উপরে ছিল ওয়ারেস আলী মির্জা। ঠিক আছে, ফার্স্ট নবাব হচ্ছে মুর্শিদ কুলি খান, শেষ এবং স্বাধীন নবাব সিরাজদৌল্লা, লাস্ট নবাব হচ্ছে ওয়ারেস আলী মির্জা।